আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল মার্কেট বন্ধ পয়লা মে এই কারণে। তো ইন্ডেক্স আলোচনা আমি দিতে পারি নাই ব্যক্তিগত ব্যস্ততার কারণে। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে Q3, বিশেষ করে জুন ক্লোজিং শেয়ারের Q3-র যে ইপিএসগুলো আসছে, এই ইপিএস নিয়ে আমার কিছু কথা আছে। এই কয়েকটা কোম্পানির ইপিএস নিয়ে আমি কিছু কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আজকেও আন্দোলন হয়েছে মতিঝিলে, এবং আন্দোলনটা খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়েছে। রাশেদ মাকসুদের অফিসে গতকালকে হঠাৎ করে ডক্টর ইউনূসের এক ব্যক্তিগত সচিব ডক্টর আনিসুজ্জামান, উনি ওনার বিএসিতে আসছে। আবার আর্থিক বিভাগের একজন সচিব, সম্ভবত নাজমা আক্তার বা নাজমা বেগম, ওনারা আসছে। আমরা ধারণা করছিলাম যে হয়তো কিছু একটা হবে, তাকে কিছু একটা বলবে, কিন্তু ওনারা এসে কয়েকটা পরিকল্পনার কথা বসে, যেগুলো অনেক হাস্যকর এবং টিটকারিমূলক, যে বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করবে যাতে তারা বিনিয়োগ করে, টেলিভিশন মিডিয়াতে এটা প্রচার করবে। রাশেদ মাকসুদকে বলে দিতে চাই যে আমরা যে কথাগুলো বলি, এগুলো জাতীয় পর্যায়ের টেলিভিশন মিডিয়ার থেকে আমাদের কথা মানুষ বেশি শোনে। এটা রাশেদ মাকসুদের জানা উচিত। ওইসব মিথ্যা কথা পাবলিক এখন আর, বিনিয়োগকারীরা এখন আর শোনে না। টেলিভিশন মিডিয়াতে কিছু বাটফারকে নিয়ে আসে, নাম নাই বলি, এরকম কিছু বাটফার নিয়ে আসে, যার কারণে তো আমরা কথা বলি। ওইসব বাটফার আসার কারণে তো মিথ্যা কথা বলে দেখে তো আমরা নতুন করে শুরু করছি ভিডিও করা, যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উদ্বুদ্ধ হয়। রাশেদ মাকসুদের এটা বোঝা উচিত। এই কারণে বলতেছি যে কিছু বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। ইপিএস নিয়ে আমি কিছু কথা বলবো, ডিভিডেন্ড নিয়ে বলবো। রাশেদ মাকসুদের আসলে এই লোকটার ন্যূনতম যোগ্যতা নেই এই মুহূর্তে এই মার্কেটে থাকার, আর একেবারে মানে তাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পিয়ন হওয়ার যোগ্যতা নেই। মানে এসএসসি ফার্স্ট যদি কাউকে এই মার্কেটে বসে দেওয়া আরও ভালো করতে, সিস্টেমে বুঝে, ও তো সিস্টেমে বুঝে না, কীভাবে কী করতে হবে তো সিস্টেমে বুঝে না। সে মধ্যস্থতাকারীদেরকে ভেঙে দিয়ে, মানে তাদের সব কিছু ভেঙে দিয়ে সে মার্কেটকে ভালো করতে পারবে, এটা কি কোনোদিন সম্ভব? কারসাজি হলে সে জরিমানা করবে। কখন কোনটা করতে হবে? আপনার হয়েছে জ্বর, আপনি যদি এখানে গিয়ে আপনি পেটে ব্যথার ওষুধ দেন, তাহলে হবে? আর জ্বর হওয়ার সাথে সাথে কি আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারবেন? না, আগে প্রথমে নর্মাল ওষুধ দিবেন, তারপরে কাজ না হলে তারপর গিয়ে অ্যান্টিবায়োটিকে যাবেন। সে তো শুরুতে অ্যান্টিবায়োটিক দেওয়া আরম্ভ করছে। যাই হোক, আমি রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করি। আর ইপিএস সংক্রান্ত বিষয়ে এগুলোতে রাশেদ মাকসুদের কথা অটোমেটিক চলে আসবে। একমি পেস্টিসাইড লোকসান বেড়েছে 2300%। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই ধরনের স্টকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, গত কয়েকদিন থেকে তো ইপিএস আসতেছে Q3 জুন ক্লোজিং শেয়ারগুলোর। যে শেয়ারগুলো বেশি গেমলিং আইটেম, যে শেয়ারগুলোতে গেম বেশি হয়েছে, যে শেয়ারগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি আটকা আছে, ওই শেয়ারগুলোর ইপিএসে 10। এটার সাথে সবাই জড়িত। আপনারা এই কারসাজির সাথে, এখানে আপনারা কাউকে সৎ মনে করেন না, এটার সাথে সবাই জড়িত। এটার সাথে কোম্পানির, এই একমি পেস্টিসাইডের কোম্পানির লোকজনও জড়িত, গেমলাররা জড়িত, কমিশনের লোকও কিছু কিছু থাকতে পারে, ঢাকা স্টকের লোকজন আছে, সিডিবিএলের লোকজন আছে, সিসিবিএলের লোকজন আছে, চট্টগ্রাম স্টকের লোকজন আছে, আইসিবির লোকজন আছে, মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলোর লোকজন আছে। তারপরে যে আপনাদেরকে ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা আছে, মিউচুয়াল ফান্ডগুলো জড়িত। আপনি কে ফেরেস্তা? এরা আমাদের সমাজের লোক না? আপনি আপনার সমাজে দেখেন কতগুলো লোক সৎ আছে, সৎভাবে পৃথিবীতে থাকতে হলে অনেক কষ্ট করে থাকতে হয়, অসৎভাবে অনেক ভালোভাবে থাকা যায়। আপনার সমাজে আপনি দেখবেন, সমাজের মসজিদের সভাপতি দেখবেন এলাকার দিকে সবচেয়ে বড় বাটপার, সে মসজিদের সভাপতি। চুরি করে, ডাকাতি করে, ঘুষ নিয়ে এসে মানুষের সাথে বাটপারি করে কিছু টাকা নিয়ে মসজিদে দেয়, তখন তারা মসজিদের সভাপতি, সেক্রেটারি বানায় দেয়। এরাই হচ্ছে এই ধরনের লোক সমাজে, এরাই হচ্ছে এই ধরনের লোক। এই একমি পেস্টিসাইডের লোকসান বেড়েছে 2300%। এমন কি হয়েছে কোম্পানির? তারপরে যে হচ্ছে ফুয়াং সিরামিকের আয় কমেছে 33%। ফুয়াং সিরামিকের আয় কমেছে 33%। কাশেম ইন্ডাস্ট্রিজের আয় কমেছে 29%। সাইহাম টেক্সটাইলের আয় কমেছে 41%। আপনাদের একটা বিষয় বলে, এই যে সাইহাম টেক্সটাইলের আয় কমেছে 41%, আবার হুয়াওয়েল টেক্সটাইলের আয়
আয় বেড়েছে 197%। তাহলে আমার এই দুটো বিষয় আপনারা চিন্তা করেন, সাইহাম টেক্সটাইল ও টেক্সটাইল খাতের, হুয়াওয়েল টেক্সটাইল ও টেক্সটাইল খাতের, একটা আয় এত কমে গেছে 41%, আর আরেকটা টেক্সটাইলের আরেকটা তারই কি তার গ্রুপের আরেকটা কোম্পানি হুয়াওয়েল টেক্সটাইলের আয় বেড়েছে 197%। তাহলে আপনারা কী বলবেন? যাই হোক, এর বাইরে আমি আরও কয়েকটা বিষয় কোম্পানির নাম বলেছে। অ্যাডমিন ফার্মার আয় কমেছে 36%, রাসায়নিক যোগেশ্বরের লোকসান 216%, তিতাসের লোকসান বেড়েছে 12%, এইচএস স্টিলেরও প্রচণ্ড পরিমাণ লোকসান আছে, আপনারা দেখে নেবেন। আরকে সিরামিকের লোকসান বেড়েছে, ওয়াটার কেমিক্যালের লোকসান কমেছে 45%। এগুলো সবগুলোই হচ্ছে Q3 জুন ক্লোজিং শেয়ার। এখন এই সবগুলোই কিন্তু আমি নিয়েছি যে সব বেশিরভাগ এখানে সবগুলো স্টকে কিন্তু ট্রেডিং স্টক এবং এগুলো হচ্ছে গেমলিং স্টক। মানে এদেরকে এমনভাবে ইপিএস দেখাইয়া এখন একটা নতুন আরেকটা সুর মার্কেটে চলতেছে, সেটা হচ্ছে ইপিএস বাড়বে, শেয়ারের দাম বাড়বে না। কিছু কিছু কোম্পানির ইপিএস এত বেশি বাড়ছে, 1500%, 1600%, যেমন ফাইন ফুড, আরও কী কী আছে এরকম, এগুলো কোনোটাই বিশ্বাসযোগ্য না। আবার যেগুলো কমছে এগুলো বিশ্বাসযোগ্য না, ওগুলোর দাম বাড়তেছে না। যেগুলোর ইপিএস অনেক বেশি বাড়ছে Q3-তে, সেগুলোর দাম বাড়তেছে না। কিন্তু ইপিএস একটু কমছে, ওই শেয়ারের দাম 10% কমে গেছে। এখন একটা কথা আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে আপনারা কোনো ট্রেড করতে পারবেন না। ট্রেড তো দূরের কথা, নতুন ফান্ড মার্কেটে নিয়ে আসা যাবে না। আপনারা গ্রাফ দেখতেছেন না, আজকেও তো মনে হয় 16-17 পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে, তাই না? মানে অন্যান্য দিনের মতোই। হ্যাঁ, এখানে একটা বিষয় চলতেছে মার্কেটে, সেটা হচ্ছে মার্কেট এখন পড়তেছে না, মার্কেটকে ফালানো হচ্ছে। একটা হচ্ছে নর্মাল প্রসেসে মার্কেট পড়তেছে, আর একটা হচ্ছে মার্কেটকে ফালানো হচ্ছে। মার্কেটকে কারা ফালাচ্ছে এখন এই মুহূর্তে? মার্কেটকে ফালাচ্ছে মার্কেট মেকাররা। সহজ কথা, তাদের সাথে কেন ফালাচ্ছে তারা? রাশাদ মাকসুদের সাথে তার সম্পর্ক ভালো না, তারা চাচ্ছে যে এই প্রেশারটা দিয়ে রাশাদ মাকসুদ যাতে চলে যায়, বিষয়টা হচ্ছে এটা। কিন্তু এই যে দ্বন্দ্বটা, মানে এই দ্বন্দ্বটার সমাধানটা করবে কে? রাশাদ মাকসুদ কি মধ্যস্থতাকারী ছাড়া? এখানে শেয়ারের দাম বাড়ায় কারা? রাশাদ মাকসুদ বাড়ায় না, শেয়ারের দাম বাড়ায় মার্কেট মেকাররা। তাদেরকে লাগবেই। এখন আগের যুগে আগে যারা ছিল তারা যদি না থাকে, নতুন করে কাউকে না কাউকে আসতে হবে এখানে। কিন্তু রাশাদ মাকসুদ সাহেব যে পদ্ধতিতে যাচ্ছে, এই পদ্ধতিতে মার্কেটে কি বলে, মানে কোনো দিনই আর মার্কেট বাড়বে না যদি এই পদ্ধতিতে সে অবলম্বন করে। এখন যে পদ্ধতিতে সে আছে, যদি এই পদ্ধতিতে সে অবলম্বন করতে থাকে, তাহলে তার শেয়ারের প্রাইস বাড়বে না। কারণ মার্কেটকে প্রাইস বাড়ায় বড় বিনিয়োগকারীরা, মার্কেট মেকাররা। এখন সে তাদের বিও অ্যাকাউন্ট বন্ধ করে রাখছে। যেগুলো সব কর্ম পরিকল্পনার কথা রাশাদ মাসুদ গতকালকে ওই প্রধান উপদেষ্টার ওরা তো শক্তি আসছে কই থেকে? অর্থ উপদেষ্টার থেকে? ওরা তো শক্তি আসে কই থেকে? ও তো এমনিতে লজ্জা থাকতে চলে যাওয়া উচিত। যে কর্ম পরিকল্পনার কথা বলতেছে, এগুলো হচ্ছে হাস্যরসের কথা, যে টিভি মিডিয়াতে, টেলিভিশনগুলোতে বেশি বেশি প্রচার করবে, নতুন কোম্পানিকে আনার চেষ্টা করবে। আর যেগুলো ভালো কোম্পানি আছে সেগুলোর প্রাইস যেতে পারে না, বেটা বাটপার। তো ও দেখে না মার্কেটের যে ভালো ভালো কোম্পানিগুলোর প্রাইস বাড়তেছে না, ডিভিডেন্ডের সাথে মিল নেই। কিছু কিছু ব্যাংক আছে 30-40% ডিভিডেন্ড দিচ্ছে, তার শেয়ারের প্রাইস 22 টাকা 23 টাকা। ও আসছে এখানে। আমি মনে করি রাশাদ মাকসুদ ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা অভিশাপ। রাশাদ মাকসুদ ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা অভিশাপ। এছাড়া মানে আমি এটাই দেখতেছি, এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের, পুঁজিবাজারে যারা ব্যবসা করতে আসছেন, আপনাদের জন্য এটা দুর্ভাগ্য যে এই লোকটা একটা অভিশাপ আপনাদের জন্য। আজকেও আন্দোলন হয়েছে, গতকালকেও হয়েছে, হয়তো আগামী দিনেও হবে, কিন্তু মার্কেট কিন্তু ঠিকই পড়তেছে। মার্কেট কিন্তু পড়তেছে বলতে, মার্কেট আপনারা আতঙ্কিত হয়ে শেয়ার সেল দিয়ে কিছু হবে না। আরেকটা আপনার শেয়ার হয়তো 10%, 15%, 20%, 25% লস থাকতে পারে। হ্যাঁ, এটা যে মানে সিস্টেম ওয়াইজ লস হচ্ছে ব্যাপারটা এরকম না, নয় যে আপনি অনেক উপরে শেয়ার কিনছেন, এখন আপনার লস হচ্ছে, লস আর রিকভার হবে না, ব্যাপারটা এরকম না, নয়। কিন্তু বিষয়টা এরকম না, নয়। বিষয়টা হচ্ছে শেয়ারটাকে ফালানো হচ্ছে যাতে সে চলে যায়। ব্যাপারটা কিন্তু পরিষ্কারভাবে আমি কথা বলি, যেহেতু এটাও বললাম আপনাদেরকে যে মূল উদ্দেশ্য হচ্ছে সে যাতে চলে যায়। মানে ইন্ডেক্স হয়তো আরও নিচেও আসতে পারে। সুতরাং আপনারা যাদের হাতে ক্যাশ টাকা আছে, আপনারা এই মুহূর্তে এন্ট্রি, অ্যাভারেজ এগুলা করার কোনো যুক্তি নাই। সেল করারও কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আপনি হয়তো এখন সেল করে যদি মার্কেট থেকে বের হয়ে সারা জীবনের জন্য চলে যান,
তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই মুহূর্তে যদি আপনি সেল করে আবার মার্কেটে ব্যাক করার চিন্তা ভাবনা থাকে যে না পরে আমি কিনবো, ওই সুযোগ আপনার নাও পেতে পারেন। কারণ মার্কেট কখনোই কোনো দিন এভাবে থাকবে না, এটা থাকে না। হয়তো আরও 2 মাস থাকতে পারে, 1 মাস থাকতে পারে, 3 মাস থাকতে পারে, কিন্তু মার্কেট ঘুরে যাবে। যে কোনো একটা ইন্ডেক্স নামতে নামতে কি জিরো হয়ে যাবে? ইন্ডেক্স এখান থেকে না, আপনার শেয়ারের প্রাইস কিন্তু এখন আর অনেক বেশি কমে না। হ্যাঁ, কিছু কিছু শেয়ারের প্রাইস কমতেছে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, তাদের প্রাইস অনেক বাড়ছে সে কারণে কমতেছে। তো সব কিছু মিলাই আমার কথা হচ্ছে যে বর্তমান মার্কেট নিয়ে যদি আমি বলি, তাহলে এই ইপিএস সংক্রান্ত এই বিষয়গুলো বললাম। রাশেদ মাকসুদের আসলে চলে যাওয়া উচিত, তারপর তাকে জোরালোভাবে দাবি করতেছি। আর হচ্ছে মার্কেট মেকারদেরকে বুঝতে হবে আগের মতো প্লে আর করা যাবে না, ওগুলা বাদ দিয়ে নতুন করে চিন্তা ভাবনা করবেন। আশা করি ওই বিষয়গুলো বাদ দিয়ে নতুন করে চিন্তা ভাবনা করবেন। মানে আগের মতো শিবলি কমিশনের সময় 2-1টা শেয়ার নিয়ে প্লে করবেন। আর রাশেদ মাকসুদ করছেটাকে আমি তো কিছু দেখিই নাই। সে করছেটাকে, সে ভালো কোম্পানির প্রাইসকে বাড়াইতে পারছে, সেটাও বাড়া নাই। লেনদেনও বাড়াইতে পারে নাই, নতুন একটা কোম্পানিকে আনতেও পারে নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীরা তার বিরুদ্ধে, তার অফিসে শুনলাম এখন আবার তার অফিসে যে 100 কতজনকে সে মনে হয় না কত 24 জন না কতজনকে, মানে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের প্রত্যেককে সে চাকরি থেকে বরখাস্ত করছে নাকি। এগুলা মানে উগ্র আর অহংকারের শেষ পরিণতি ভালো হয় না, যেটা রাশেদ মাকসুদের শিবলি কমিশন থেকে। শিবলি সাহেব এখন কোথায়? রাশেদ মাকসুদকেও এটা চিন্তা ভাবনা করা উচিত। রাশেদ মাকসুদ এখন ওনার মেয়েকে মালয়েশিয়া পড়াতে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা কোথায়? প্রশ্ন থেকেই যায়। রাশেদ মাকসুদ আমেরিকা ট্রেনিং করতে যাবে, ওই পর্যায়ে যায় পরিচালক পর্যায়ের লোকজন ওখানে ট্রেনিং করতে যায়। তো রাশেদ মাকসুদ ট্রেনিং করে কী শিখবে? সে ট্রেনিং ছাড়াই, মানে সে তার মানে সে কিছু জানে না পুঁজিবাজার সম্পর্কে, এখন তাকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে। তো সব কিছু মিলে আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন। মার্কেট আপনি লসে আছেন নিশ্চিত, কোনো সন্দেহ নাই, কিন্তু মানে অপেক্ষা করা ছাড়া অন্য কোনো বিকল্প না। ভালো শেয়ারের সাথে যারা আছেন, এখনও ভালো শেয়ারের সাথে, যে আমি সবসময় যে শেয়ারগুলোর অতীতে নাম বলে আসছে, যে শেয়ারগুলোতে যারা আছেন তারা কিন্তু এখনও লসে নাই। হয়তো 2-3% লসে থাকতে পারেন, 5% লসে থাকতে পারেন, 7% লসে থাকতে পারেন, হয়তো একটু এই সর্বোচ্চ এখান পর্যন্ত লসে আছেন। কিন্তু আমি যে শেয়ারগুলোর নাম বলে আসছি সেগুলোতে আপনারা কেউ লসে নাই। ট্রেডিং শেয়ারে যারা ঢুকছেন, ট্রেডিং শেয়ার কিনছেন, তারাই সবচেয়ে বেশি লসে আছেন এবং ভয়ঙ্করভাবে লসে আছেন। এই যে ইন্ডেক্সটা পড়ছে যেখান থেকে, এইখান থেকে আসলে 30 থেকে 40% পর্যন্ত লস হয়েছে আপনাদের পোর্টফোলিও। এখানেও যদি আপনারা কিনে থাকেন, শুধু ওটা না, এই যে মাঝখানে নিচে যে সবুজ ক্যান্ডেলটা দেখতেছেন গত 3টা ওয়ার্কিং ডেজ আগে, যারা ওই দিন এন্ট্রি নিয়েছেন, ওই দিন যারা ট্রেডিং স্টকে টপে এন্ট্রি নিয়েছেন, তারা অলরেডি 20% লসে আছেন। শুধু 3 দিন আগে, 4 দিন আগে যারা এন্ট্রি নিয়েছেন, এই সবুজ ক্যান্ডেলের মধ্যে যারা এন্ট্রি নিয়েছেন, যে মার্কেট এখান থেকে আপ হবে এই চিন্তা ভাবনা করে, তারা কিন্তু এটা কি বল অলরেডি 20 থেকে 30% লসে আছেন কিন্তু। তো সাবধানতা অবলম্বন করুন, এই মুহূর্তে কোনো ট্রেডিংয়ের চিন্তাও করবেন না। মার্কেট কী হচ্ছে হতে থাকুক, ওয়েট করেন, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। এখন বলবেন যে ধৈর্য কত দরবার, অনেক বছর তো হয়ে গেল। হ্যাঁ, ভালো কিছু হয়তো হইতে পারে, একটু অপেক্ষা করতে হবে মার্কেটে যদি থাকতে চান। আর ডিভিডেন্ড বেস শেয়ারে থাকতে হবে, সেটা মার্কেটে আপনার টাকার দায়িত্ব কেউ নেবেন, আপনার টাকার দায়িত্ব আপনাকে নিতে হবে। অনেকে বলার চেষ্টা করে ডিভিডেন্ড বেস শেয়ার আছে কয়টা, 10-12টা আছে, এই 10-12টার মধ্যে আপনাকে থাকতে হবে। তো 10-12টা, আবার প্রশ্ন হচ্ছে 10-12টা নিয়ে কি পুঁজিবাজার? হ্যাঁ, আপনার অন্যদিকে টাকার দরকার না, 10-12টা নিয়ে পুঁজিবাজার না 400 কোম্পানি নিয়ে পুঁজিবাজার, সেটা ইম্পর্টেন্ট বিষয় না। আপনার টাকার দায়িত্ব কি অন্য কেউ নেবে না। আপনার টাকার সেভটা অন্য কেউ নেবে না, আপনার টাকার সেভটা আপনাকে নিতে হবে। ভালো স্টকের সাথে থাকবেন। আবার এটার প্রশ্ন আছে দাম বাড়ে না, দাম না বাড়লেও ভালো স্টকের সাথে থাকবেন, দাম না বাড়লে না বাড়বে, কিন্তু ভালো স্টকের সাথে থাকতে হবে। ওই যেগুলোর দাম বাড়ে ওগুলোতে এন্ট্রি নিয়ে অলরেডি 20%, 30%, 40% লস হয়ে গেছে গত 10-12 দিনে। ভালো থাকবেন সবাই। পুঁজিবাজার সংক্রান্ত বিষয়, মার্কেট সম্পর্কে আপাতত আমার এটুকু বলা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।